রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। কোথাও সরাসরি চাঁদা তোলা হচ্ছে, আবার কোথাও ডোনেশন, ত্রাণ, দান, হাদিয়া প্রভৃতির মোড়কে তোলা হচ্ছে চাঁদা। এই চাঁদাবাজির পেছনে রাজনৈতিক নেতাকর্মীদের সংশ্লিষ্টতার সংবাদ যেমন শোনা যায়, তেমনি শোনা যায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের জড়িত থাকার কথাও। চাঁদা, ডোনেশন, হাদিয়া যাই তোলা হোক না কেন, দিন শেষে পকেট কাটা যায় জনগণের। কিন্তু এভাবে আর কতদিন? চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা শুনি বটে, কিন্তু মাঠের বাস্তবতা কি? পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সঙ্গে কঠিন কথা সহজের স্টুডিওতে আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আছেন এমপি, সেই সাথে নিপুণ রায়চৌধুরী আমাদের সাথে আছেন এমপি, এবং সেই সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন চ্যানেল ওয়ানের জ্যেষ্ঠ সাংবাদিক ইশতিয়াক ইমন। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের অনুষ্ঠানে। এছাড়া জানিয়ে রাখতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে। সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। এছাড়াও সরাসরি প্রশ্ন করতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। আজকে আমরা বলছিলাম যে রাজধানী ঢাকা সহ সারা দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য সমানে বেড়ে চলেছে। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আপনাকে দিয়ে যদি আজকে আলোচনা শুরু করতে চাই। গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা দেখতে পেয়েছি যে চাঁদাবাজির সংবাদ, আসলে সংবাদ না বলে এটাকে দুঃসংবাদ বলাই চলে। আপনার চোখেও নিশ্চয়ই পড়েছে, এই বিষয়ে কি বলবেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চ্যানেল ওয়ানের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে সম্মানিত আলোচক সামান্তা এবং ভার্চুয়ালি যুক্ত আছেন সম্মানিত আলোচক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি নিজেই আজকে আমার নির্বাচনী এলাকা ঢাকার ৩, আমি এই একটা দুর্বিষহ একটা সময় পার করে আসলাম সারাদিন এখানে। সেখানে আমি দেখেছি যে আপনার বাস স্ট্যান্ডের স্ট্যান্ড দখল করা নিয়ে এক ধরনের চাঁদাবাজি, দীর্ঘ 4 মাস ধরে এই চাঁদাবাজির কথা শুনে আসছি, এবং সেখানে এক পক্ষ চাঁদা তুলবে আর এক পক্ষ সেটা বাধা দিচ্ছে। ক্রমান্বয়ে এটা হচ্ছে। আমার কাছে যখন নির্বাচন পরবর্তী সময়ে সাথে সাথে আমি এটা জানতে পেরেছি, মানে তাৎক্ষণিকভাবে আমি থানার ওসিকে অবহিত করেছি। করার পরেও তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। না করার কারণে আজকে সেই ঘটনা রেশ কেটেছে, আপনার অস্ত্র মুখোমুখি হতে হয়েছে জনদুর্ভোগ। তো এটা একটা জনদুর্ভোগ, এটা হচ্ছে আপনার একটা মহামারী রূপ ধারণ করেছে। এবং সেই একই সাথে শুধু চাঁদার কথাটা বললেও হবে না আপনাকে, সেই সাথে যেমন মাদকের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে এসেছে, এবং তার সাথে অস্ত্রসহ সন্ত্রাসের ঝনঝনানিটা আছে। তো দীর্ঘ 17 বছর ধরে যারা ফ্যাসিবাদ সরকার রাষ্ট্র কায়েম করেছে, এবং তার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যে 1.5 বছর ছিলেন, তাদের যে দায়িত্বটা ছিল তাৎক্ষণিকভাবে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা অস্ত্রধারী সন্ত্রাসী কিংবা শীর্ষ সন্ত্রাসী কিংবা যারা এই ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, সেটা আনতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেই জায়গায় অপরাধীরা পার পেয়ে গিয়েছে কিংবা হাত বদল করে ফেলেছে তাৎক্ষণিক। হ্যাঁ, তখন অনেকে দেখা যেত যে তখন আমরা
মিছিল করার সময় অনেক বিএনপি নেতাকর্মী পেতাম না, হ্যাঁ, কিন্তু 5 আগস্টের পর আমরা অনেক নেতাকর্মী নতুন মুখ উদয় হয়েছে যারা নিজেদেরকে বিএনপি নাম দিয়ে পরিচিত করছে। কিংবা আবার যেখানে আপনি হাদিয়ার কথা বলেন কিংবা বিভিন্ন ধরনের প্রণোদনার কথা কিংবা মানে এই ধরনের, এগুলো তো একটা চাঁদা, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমাদের এই উত্তোলনের পথগুলোকে বেছে নিতে হবে। সেই জায়গায় আমরা যারা জনপ্রতিনিধি আছি কিংবা জনগণের সেবক হয়ে শপথ গ্রহণ করেছি, আমাদের মূল দায়িত্ব হচ্ছে প্রকৃত ঘটনা, সে অপরাধী যে দলেরই হোক না কেন, যে হাতে যত বড়ই শক্তিশালী হোক না কেন, ওই হাতকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তো আমি আজকে আমার এলাকায় আমি সরজমিনে গিয়েছি এবং ভুক্তভোগী মানুষের কথা শুনেছি, তারা কি করেছে তাদেরকে নিয়ে আপনার এখানে একদম সরাসরি আমি বলবো যে প্রশাসন জড়িত আছে। কারণ প্রশাসনের হাত ছাড়া, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তাকে অবগত করা হয়েছে যে এই ঘটনা ঘটছে, আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তো 2 মাস পার হয়ে যাওয়ার পরে যখন সেটা অস্ত্রের মুখে যে মুখোমুখি হয়, তখন আপনি কি করে বলবেন যে প্রশাসন জানে না কিছু? প্রশাসনের নাকের ডগা দিয়েই সবকিছু হচ্ছে। তো সেই জায়গা থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যথেষ্ট সচেতনতার সাথে তিনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে সারা বাংলাদেশে এক ধরনের চিরুনি অভিযান হচ্ছে, সেটা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে। আমরা চাই এটার সুফল জনগণ ভোগ করুক এবং দৃশ্যত মানুষ দেখুক যে আসলে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার যদি শুরু হয় 1টা 2টা 3টা, তারপরে বাকিগুলো কিন্তু সাহস পাবে না। জি, সামান্তা শারমিন, আপনার কাছে আসতে চাই, একই প্রসঙ্গে আসলে কথা বলতে চাই। চাঁদাবাজি আসলে কমছে না কেন? এর পেছনে আসলে কারা আছে? আপনার মতামত কি বলে? প্রথমত আপনাকে ধন্যবাদ, চ্যানেল ওয়ানের প্রথমবার এবং চ্যানেল ওয়ানের এই যে আবার শুরু, এই ব্যাপারটাকে আমি খুব স্বাগত জানাই। সবাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করেছিলেন চ্যানেল ওয়ানের আবার শুরু যাত্রা যাতে শুরু হয়। আমার সহ আলোচক নিপুণ রায়চৌধুরী, উনি এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন, ওনাকেও শুভেচ্ছা, সকলকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করি। আসলে আমরা এই ব্যাপারটাকে মানে এই চাঁদাবাজির যে বিষয়টা, এটাকে আমাদের দুইভাবে দেখার উপায় আছে। একটা হচ্ছে আমি সলভ করতে চাই, আর এটা হচ্ছে আমি পলিটিক্যালি ইউজ করতে চাই। সো আমি 2টা জায়গা থেকেই বলি। প্রথমে হচ্ছে সলভ করতে চাই, সেই জায়গাটাকে বলি যে আপনি একটা পলিটিক্যাল পার্টি চালানোর এবং একটা পলিটিক্যাল পার্টি কেমন হবে সেটা কি বাংলাদেশে খুব পরিষ্কার? আমার তা মনে হয় না। বাংলাদেশে আসলে পলিটিক্যাল পার্টিকে খুবই মারদাঙ্গা এবং পাওয়ার শো করার এক ধরনের জায়গা হিসেবে দেখা হয়। আমাদের যারা ভোটার এবং আমাদের যারা নাগরিক যখন নির্বাচনকালীন সময় তারা ভোটার নির্বাচক মণ্ডলী হয়ে ওঠেন, কিন্তু আসলে ওই যে নির্বাচক মণ্ডলীর যে আবহ, সেটা কি আসলে আমাদের জনমানসে তৈরি হয়েছে? সেটা না হয়ে আমরা দেখি যে আসলে ওই যারা অনেক বেশি শোডাউন করতে পারে তাদের প্রতি এক ধরনের আগ্রহ দিন শেষে তৈরি হয়, এবং যেটাকে বলা যে এলাকায় এক ধরনের নিজের প্রতিষ্ঠা স্থাপন করতে পারা। ফলত আমরা আসলে চাঁদা বিষয়টা কি, চাঁদা কখন তুলতে পারে? যেই ব্যক্তি নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা এমনভাবে ব্যবসাটা চালাচ্ছে যেখানে এটাকে ইনফর্মাল ইকোনমির মধ্যে আসলে পড়ে, মানে তার ইকোনমিটা আসলে আমাদের রাষ্ট্রীয় কোনো লাইসেন্সধারী এবং কোনো প্রক্রিয়ার জায়গা থেকে দেখা যায় না। যেমন হকারদেরকে আমরা দেখলাম যে আবার এখন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা বারবারই বলেছি যে রাষ্ট্র আসলে এই বিষয়গুলো দায়িত্ব নিলে রাষ্ট্রের জায়গা থেকে আরও বেশি এটা রেগুলেটরি হিসেবে এটা কাজ করবে। সো আমরা জানি না এটা কতটুকু এটা করা সম্ভব, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এখানে যে ইনফর্মাল ইকোনমির সুযোগটা নিয়ে ইনফর্মাল এক ধরনের ট্যাক্সেশনের ব্যবস্থা এটা। ফলত এই চাঁদাবাজিকে প্রয়োজনীয় আকারে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রয়োজনীয় আকারে কিন্তু চাঁদাকে দেখা হয়। ফলত এই চাঁদাবাজির উপরে পুরো পার্টির মানে যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করে এমন পরিস্থিতি তৈরি হয়। আপনি জানেন যে কিছুদিন আগেও মোহাম্মদপুর নিয়ে আসলে সিটি অফ গড এই নামে শিরোনামে, বড় শিরোনামে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এই যে একটা ইনফর্মাল ইকোনমি শুধু না, সেটা যে ধীরে ধীরে এক ধরনের গ্যাংবাজি এবং মাস্তানতন্ত্রে পরিণত হয়, এবং ওই মাস্তানরাই, এলাকার মাস্তানরাই আসলে শেষ পর্যন্ত ক্রিয়েট করেন এমপিকে,
এবং যারা জয়যুক্ত হয়ে আসবেন, এই বিষয়গুলো তো আমাদের রাজনীতির ফান্ডামেন্টাল কোশ্চেন। কিন্তু আমি দেখি যে এটা নিয়ে আসলে কথা বলার আগ্রহ, মানে এই ব্যাপারটা সলভ করার জন্য কথা বলার আগ্রহ ততটা না যতটা আসলে আমার অপোজিশনকে অ্যাটাক করার ক্ষেত্রে রেটরিক হিসেবে চাঁদাবাজিকে ব্যবহার করার আগ্রহ থাকে। আমি মনে করি যে এটা যদি ধরেন এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দলকেও যদি সামনে আগাতে হয়, আমাদের আসলে রাজনৈতিক দল কেমন হতে পারে সেটার একটা স্বরূপ, সেটার একটা ক্রাইটেরিয়া আমাদের ঠিক করতে হবে। বড় রাজনৈতিক দল মানেই কি শক্তিশালী রাজনৈতিক দল বা প্রধান রাজনৈতিক দল? এই প্রশ্নটা আমাদের সমাধান করতে পারতে হবে। অর্থাৎ সমাধানের মাধ্যমে শুরু করতে হবে, তাহলে হয়তো এই বিষয়টির পরিস্থিতির অবনতি ঘটতে পারে। প্র্যাকটিক্যাল একটা সিনারিও আমরা হয়তো দেখতে পাবো। জি, ইশতিয়াক ইবন, আপনার কাছে আসতে চাই। আপনি মাঠ পর্যায়ে সব সময় কাজ করেছেন, বিভিন্ন সময় চাঁদাবাজি নিয়ে বিভিন্ন প্রতিবেদন করেছেন। চাঁদাবাজির পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? পরিস্থিতির কি উত্তরণ ঘটেছে নাকি অবনতি, কি বলবেন? খুবই জটিল বিষয়, আবার খুব সহজ বিষয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ এই চাঁদা সম্পর্কে আমরা যে শিরোনামে দেখছি, যেমন হাদিয়া, ডোনেশন নাকি চাঁদা, এটি খুব বেশি একটি জটিল বিষয় নয়। বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। আমরা গত 17 বছর বা আওয়ামী লীগের যে 3 টার্মের ক্ষমতা, সেই সময় দেখেছি চাঁদাবাজিকে কিভাবে এটি এক ধরনের কাঠামোগত অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। সেই কাঠামোগত অবস্থানের এক ধরনের পরিবর্তন এসেছে 5 অগাস্টের পরে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পরে। সেটির কিছুটা হাত বদল হয়েছে, কিছুটা বন্ধ হয়েছে। আবার অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পরে, অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় নিয়েছে, তখন সেটি আবার আরেকটি রূপ দেখতে পাচ্ছি। অর্থাৎ 3টি ধাপ, একটি ছিল কাঠামোগত ধাপ, একটি 5ই আগস্টের পর একটি বিশৃঙ্খল পরিস্থিতি, এখন আবার এক ধরনের একটি কাঠামোগত জায়গাতে আসার চেষ্টা হচ্ছে। চাঁদাবাজি যদি আপনি একেবারে সংজ্ঞার জায়গাটা বলেন, সেটি আসলে ঠিক করা দরকার। কারণ এর আগে মন্ত্রী চাঁদাবাজির এক ধরনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বেশ বিতর্কের মুখে পড়েছেন, সড়ক মন্ত্রী, এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে চাঁদাবাজির, অর্থাৎ বিশেষ করে সড়কের চাঁদা যদি আমরা বলি, যে অনেক ধরনের চাঁদাই তো আসলে ওঠানো হয়। সারা বাংলাদেশে যেটির ব্যাপ্তি আছে, সেটি আসলে সড়কের চাঁদাবাজিটি নিয়ে বেশি আলোচনা হয়। বাংলাদেশের বা ঢাকার সবচেয়ে বড় 4টি টার্মিনাল যদি বলি, গাবতলী, সায়দাবাদ, ফুলবাড়িয়া এবং মহাখালী, এই 4টি বাস স্ট্যান্ড কি চাঁদামুক্ত হয়েছে? সেখানেই তো বড় ধাক্কা খাবে হয়তো মন্ত্রী। কারণ যেভাবে চাঁদাটি তোলা হয় বা টাকাটি তোলা হয়, সেটি এক ধরনের শ্রমিকের নাম করে তোলা হয়, মালিকের ব্যয় হিসেবে তোলা হয়। কিন্তু এইটি আমি গত এক যুগের সাংবাদিকতায় দেখেছি, শ্রমিক কল্যাণের জন্য যে টাকা তোলা হয়, সেটি আসলে শ্রমিকের জন্য ব্যয় করা হয় না। মোট অঙ্কের একটি টাকা তোলা হয়, যেটি থাকে একেবারেই গোপন। সেটিকে তারা নাম দিয়েছেন জিপি, কখনো কখনো টোল ট্যাক্স নামের, কখনো সড়কের ফিটনেস বলে তারা এই টাকাটা তোলেন। নানান পন্থা আছে টাকা তোলার। এটি গেল সড়কের টাকা। যেমন 5ই আগস্টের পরে আমি দেখেছি যে আওয়ামী ঘরানার লোকজন তারা একটি পরিবহন চালাতেন, অর্থাৎ তাদের সাথে তারা আওয়ামী লীগের পদধারী নেতা না, কিন্তু আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে একটি পরিবহন চালাতেন। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, 1 থেকে 170 কিলোমিটার দূরের একটি জেলা। সেখানে যে পরিবহনটি চলতো, সেই পরিবহনটি 5 তারিখের পরে সবাই পালিয়ে গেলেন, এবং পরবর্তীতে রফা দফা করে যারা তৎকালীন ক্ষমতায় আছেন বা ক্ষমতায় এক ধরনের খাটাতে পারছেন, তাদেরকে নগদ সেই পরিবহন 11 লাখ টাকা দিল, এবং 11 লাখ টাকা দেওয়ার পরে প্রতি মাসে তাদেরকে 2 লাখ টাকা ভিত্তিতে সেই পরিবহনটি আবার চলতে পারলো, এবং সেই পরিবহনটি এখনও চলছে। আমি নাম বলবো না, সেই পরিবহনটির নাম বললে হয়তো বন্ধ করে দেওয়া হবে পরিবহনটি, কিন্তু এই মালিকরা প্রতিদিন আসে। আবার একই পরিস্থিতি 5ই আগস্টের পরে যারা এই বিচ্ছিন্নভাবে চাঁদাবাজিটি করেছে, তারা এখন একটি কাঠামোগত অবস্থানে আসার চেষ্টা করছে, এবং এটি পরিবহন সেক্টর একটি জায়গাতে গেল। আপনি ঢাকা শহরের পুরো ফুটপাত দেখেন, ফুটপাতগুলোকে চাঁদামুক্ত করা যায়নি, সেটি আবার এক ধরনের কাঠামোগত একটি জায়গাতে নিয়ে আসা হচ্ছে, যে এটি কারা নিয়ন্ত্রণ করবেন। সিটি কর্পোরেশনের যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোর যে কমিটি আছে, সেই কমিটিতে এখন কারা এসেছেন, তারা কিভাবে চলছেন, এই কমিটিতে আসার জন্য কেন তারা কোটি কোটি টাকা খরচ করে একটি নির্বাচিত একটি কমিটি হতে চান? কারণ এটি তো একটি সেবামূলক জায়গা, সেখানে কেন এই কোটি টাকার ব্যয় হয়? তাহলে এই কোটি টাকা আসে কিভাবে? এই সংক্রান্ত অনেক গোয়েন্দা তথ্য আছে, আমরা মিডিয়াতে অনেকগুলো রিপোর্ট করেছি। এখন আসলে দরকার যে রাজনৈতিকভাবে এটি আসলে কিভাবে মোকাবেলা করা সম্ভব। ইশতিয়াক ইবন, আরেকটু আপনার কাছে জানতে চাই, একটু থামাতে চাই এই প্রসঙ্গে, হবে কিনা। জি, দেখুন, আপনি যেমনটা বলছিলেন, চাঁদা এখন, এই যে আমিও বলছিলাম শুরুতে, চাঁদা এখন ডোনেশন, হাদিয়া, এই ধরনের নতুন নামে তোলা হচ্ছে। বলা হয় এক নামে, কিন্তু আসলে
মেইন উদ্দেশ্য যেটা বলা হয়, প্রধান উদ্দেশ্য, সেটা আসলে অন্য। এটা কি আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তাকে ফাঁকি দেওয়ার একটি নতুন কৌশল, নাকি আসলে সামাজিকভাবে একে স্বাভাবিক করার স্বাভাবিক করে তোলার চেষ্টা? কি বলবেন, আমি যদি একটু ছোট্ট করে জানতে চাই আপনার কাছে। দেখুন, গত 2 দশকের চিত্র যদি বলেন তাহলে যিনি এটি বন্ধ করবেন, অর্থাৎ ধরুন ঢাকা শহরের একটি এলাকার কথাই আমি বলি, যে পুলিশের ডিসি চেষ্টা করলেন যে তিনি সায়দাবাদের টার্মিনালের চাঁদাবাজি বন্ধ করবেন, কিন্তু ওই এলাকার এনপি কি চাইছেন যে এটি বন্ধ হোক? আপনি ধরুন বিএনপির বিরুদ্ধে যদি অভিযোগ তোলা হয় যে আমি বিএনপিকে বললাম যে বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি এখন এই চাঁদাবাজির সাথে তার এনপিরা এবং তার লোকাল পর্যায়ে সবাই জড়িত, কিন্তু জামাতের তো নির্বাচিত হয়েছেন, তারা কি জামাতের যারা এনপি আছেন তারা কি এই জামাতের এলাকাগুলোকে বলতে পারেন কোন এনপি এখন পর্যন্ত যে আমার এলাকায় আমি চাঁদাবাজি 50% নির্মূল করতে পেরেছি? সেই এলাকাতে তো চাঁদাবাজি হচ্ছে। অর্থাৎ চাঁদাবাজিটার এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি আছে যেটি গত 2 থেকে 3 দশকে তৈরি হয়েছে, এবং এটি ভাঙার খুব বেশি একটি চেষ্টা আছে বলে আমরা যারা মাঠে রিপোর্ট করি তাদের খুব বেশি একটি মনে হয় না। এক ধরনের হাত বদল হয়েছে, আওয়ামী লীগ পিরিয়ডে একরকম গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের গেছে, এখন বিএনপির নতুন সরকার কতটুকু লাগাম টানবেন সেটি তাদের সদিচ্ছার উপরে নির্ভর করছে, এবং জনগণ আসলে সেভাবেই প্রতিক্রিয়া জানাবেন তাদেরকেও যে কেন এটি বন্ধ করা যায় না। চাঁদার পরিমাণ বাড়লো নাকি কমলো? কোনো কোনো জায়গাতে চাঁদার পরিমাণ বেড়েছে, কোনো কোনো জায়গাতে চাঁদার জায়গাটা ভেঙে দেওয়া গেছে যে হ্যাঁ এখানে চাঁদাবাজির আর কাঠামো নেই, কিন্তু দুটোই আছে। ইশতেকা ম্যাম, আপনাকে ধন্যবাদ। ইশতেকা ম্যামের প্রশ্ন তুলে যদি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আপনার কাছে আসি, যেমনটা তিনি বলছিলেন, আগে আওয়ামী লীগের আমলেও আসলে চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ সেই সময় ছিল, নতুনভাবে বিএনপির বিরুদ্ধেও সেই সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ আসছে। প্রথম প্রশ্ন আপনার কাছে কি এরকম কোনো অভিযোগ এসেছে, যেহেতু আপনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেউ কি অভিযোগ করেছে যে আপনার দলের নেতাকর্মীদের চাঁদাবাজির সঙ্গে জড়িত কিনা? কিংবা এই যে আগের আমলের কথা বলছিলাম, পতিত আওয়ামী সরকারের আমলেও এই একই অভিযোগ ছিল, এখন বিএনপির সাথেও সেই অভিযোগ আনা হচ্ছে, তাহলে কি আমরা শুধু বলতে পারি দল বদল সমস্যা একই? মানে আমরা জানতে চাচ্ছি যে দল যাই হোক না কেন, বদল হোক, কিন্তু সমস্যা আসলে একই থেকে যাচ্ছে, এই বাস্তবতায় কি আমরা আছি কিনা? আমি তো প্রথমে আপনাকে বললাম যে আমি একটা বাস্তবতার উপর মানে ফেস করে আমি এই টক শোতে এসেছি, তাই না? তো সেই জায়গায় যে আমি বলবো যে হাত বদল হচ্ছে না, বিষয়টা তা না, হচ্ছে। সেই জায়গায় আমরা কিভাবে এর লাগাম টেনে ধরবো এবং কিভাবে এই অপরাধীগুলোকে আমরা সর্বোচ্চভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি, আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমার কথা হলো যে যারা নির্বাচিত এমপি হয়েছেন তারা জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে কিন্তু এমপি হয়েছেন, ওথ গ্রহণ করেছেন, এবং সেখানে তাদের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে, সে যে দলেরই হোক না কেন, যে আমার এলাকাকে আমাকে চাঁদাবাজ মুক্ত, আমাকে দুর্নীতি মুক্ত, আমাকে সন্ত্রাস মুক্ত এবং যে কোনো অনৈতিক কাজ মুক্ত করতে হবে। সেই জায়গায় আমি আমার ভাবনাটা বলতে পারি। সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমি দায়িত্ব গ্রহণ করেছি যে আমি প্রত্যেকটি জায়গায় একটা স্টুডেন্ট ফোর্স রেডি করব। হ্যাঁ, যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার দাবি করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। হ্যাঁ, এই সামাজিক সংগঠনগুলোকে আমাদেরকে জারি রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, অপরাধী যদি আমার দলেরও হয়, তাকে সে যদি আমার নিজের মানে খুব কাছের কর্মীও হয়, তাকে আইনের আওতায় সবার আগে আমাকে মানে নিয়ে আসতে হবে। কেন না, কারণ আপনি যদি নতুন বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা কিংবা অঙ্গীকার করেছেন এবং তিনি যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই এগিয়ে যাওয়ার সাথে আমরা যদি নির্বাচিত হয়ে কিংবা মনোনীত হয়ে যদি পিছিয়ে থাকি, আমার সমাজের কোনো উন্নয়ন হবে না, দেশের কোনো উন্নয়ন হবে না। তো সেই জায়গায় আমি মনে করি 300 আসনের 300 এমপিকে জোরালো ভূমিকা পালন করতে হবে, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরকেও সজাগ এবং সচেতন থাকতে হবে। আমি 1 টাকা খাবো না, 1 টাকা কাউকে খেতে দেবো না অন্যায়ভাবে। আমি অবৈধ টাকা গ্রহণ করব না, কাকে গ্রহণ করতে দিব না। আমি যদি সজাগ থাকি, আমার মনে হয় না যে এই চিরাচরিত চিত্রটা এই মানে মানুষের ভিতর কি মেসেজ যাচ্ছে। আমার ছোট ছোট শিশুরা তারা দেখছে
যেটা আজকে মিডিয়াতে প্রচার হচ্ছে যে এক দল গিয়েছে আর এক দল এসে খাচ্ছে, তাই না, আবার আরেকজন এসে গ্রহণ করছে। তো এই চিত্রটা পাল্টে দিতে হবে। এই চিত্র যদি আমরা পাল্টে দিতে না পারি, আমার এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ, আমাদের এই 17 বছরের ত্যাগ সংগ্রাম কিংবা আপোষহীনতা থাকাটা আমাদের ব্যর্থ, আমাদের পুরো গৌরবময় মানে উজ্জ্বল ভবিষ্যৎ 17 কোটি 18 কোটি মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে কিংবা মাননীয় সংসদ নেতা হয়ে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তো এই বাংলাদেশ কখনো ব্যর্থ হওয়ার জন্য রক্ত দেয়নি। এই বাংলাদেশ ব্যর্থ হওয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থানে এত মানুষ শহীদ হয়নি। তো সেই জায়গায় আমাদের শপথ করতে হবে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমি বিশ্বাস করি এই মেসেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমার সরকারের সকল পর্যায়ের নেতা কর্মীর কাছে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হয়ে যাবে যে আমরা সবাই সোচ্চার হব। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। সামান্তা শারমিন, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের কাছে কি বা আপনার কাছে আপনার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ উঠেছে কিনা, একটু মানে সংক্ষিপ্তভাবে হ্যাঁ অথবা না এই উত্তরে একটু জানতে চাই। অফ এয়ারে একটা বিষয় আপা আলাপ করছিলেন, আমার কাছে মনে হয় যে আপা একটুখানি যদি বলেন এটা। আমি সেটা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার চাঁদাবাজি বলেন, যে কোনো অনৈতিক কাজ কিংবা জনবিরোধী যে কাজগুলো হয়, সেই প্রত্যেকটি কাজকে নিরসন যদি আপনাকে করতে হয়, সেটা একটা সামাজিক আন্দোলনের ভিত্তিতে করতে হবে। হ্যাঁ, সেই সামাজিক আন্দোলনটা শুধু সরকার একা করলে হবে না, কিংবা আপনার রাজনৈতিক দলের নেতাকর্মীরা করলেও হবে না, সেখানে মনোনীত নির্বাচিত এমপিরা করলেও হবে না, সেখানেও সকলের অংশগ্রহণ প্রয়োজন আছে। যেমন সমাজকর্মীর যেমন অংশগ্রহণ প্রয়োজন আছে, একজন শিক্ষকেরও অংশগ্রহণ প্রয়োজন আছে, একজন দায়িত্বশীল মায়েরও অংশগ্রহণ প্রয়োজন আছে, সেইভাবে একজন গণমাধ্যমের কর্মীরও অংশগ্রহণ প্রয়োজন আছে। কারণ যারা চাঁদাবাজি করে তারা যখন একটা স্ট্যান্ড দখল করে নেয় কিংবা আপনার যে কোনো একটা অফিসে চাঁদাবাজি করতে যায়, তারা কোনো না কোনোভাবে গণমাধ্যমকে ম্যানেজ করার চেষ্টা করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তাদের ব্যাপারে যখন আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাই, দেখা যায় যে তারা আরেকটা ন্যারেটিভ দাঁড়া করায় দেয় যে ব্যবস্থা গ্রহণ করছে তার বিরুদ্ধে। তো এটাও কিন্তু একটা মানে এটাও কিন্তু আর একটা ক্রাইম। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় দেশটা তো আমাদের সকলে, এই দেশটাকে নিরাপদ করতে পারলে আমি যেমন ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন, আপনার সন্তানও ভালো থাকবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাকে কোনো দলের উপর চাপিয়ে না দিয়ে, শুধু প্রশাসনের উপর চাপিয়ে না দিয়ে, বরং প্রকৃত অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে এটাকে নির্মূল করার জন্য সবাইকে একভাবে কাজ করা উচিত। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, নিশ্চয়ই ইশতিয়াক ইমন আপনার এই প্রশ্নের উত্তর আরো ভালোভাবে দিতে পারবেন। আমি তার আগে একটু সামান্তা শারমিন আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, যেটা প্রশ্ন রেখেছিলাম যে আপনার কাছে কি আপনার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি অভিযোগ এসেছে কিনা, হ্যাঁ অথবা না প্রসঙ্গে যদি আপনি উত্তরটা দিতেন সংক্ষিপ্ত। আচ্ছা, প্রথমত এটা তো দলটা গঠন হয়েছে আপনারা জানেন একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে, এবং সেই সময় আসলে এই যে হাত বদলের ঘটনাগুলো অনেক বেশি বাংলাদেশ জুড়ে। আপনার যদি মনে থেকে থাকে, আফটার 5 অগস্ট একটা হাত বদলের বড় একটা সিন্ডিকেট কাজ করছিল, এবং এর মধ্যে আপনি যদি বলেন যে সেটার রেজিডিউ প্রায় পরে 25 সাল পর্যন্ত এটা দেখেছি। ফলত যখন একটা পার্টি গঠন হয় তখন কিন্তু অনেক মানুষ আসে, এবং সেখানে ওই যে ছবি ব্যবহার করে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, ছবি দেখিয়ে আসলে এই নেতার সাথে আমার ভালো সম্পর্ক, এই ধরনের কিছু ঘটনা আমাদের পার্টিতে ঘটেছে। এবং এইটা তখন আমরা যখন খুঁটিয়ে দেখতে গেছি যে এটা আসলে নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটেছে। যেহেতু আমাদের অনেক বড় আমাদের অনেক দিন ধরে এই পার্টি চলছে না, কিন্তু সরাসরি কি কোনো অভিযোগ আছে? সরাসরি কোনো অভিযোগ আচ্ছা, যেহেতু আপনি বললেন সরাসরি অভিযোগ নেই, তাহলে গত 20 ফেব্রুয়ারি শুক্রবার ছিল, সেই সময় বগুড়ায় চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির মামলাতেই। সেই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই, গত 21 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ চলতি বছরে নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগে এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সাথে দিনাজপুরেও একই ঘটনা, একই মামলায় জাতীয় নাগরিক পার্টির এক স্থানীয় নেতা সহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সেক্ষেত্রে সরাসরি যদি না থাকে, নাম ভাঙিয়ে, এখানে আমি আসলে সেই গণমাধ্যমের সূত্রে সেটা পাচ্ছি না, সেক্ষেত্রে কি বলবেন? আচ্ছা, এখানে প্রত্যেকটা 3টা ঘটনাই আমি যেটা লক্ষ্য করলাম, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা সোপর্দ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী প্রম্পট এটার উদ্যোগ নিচ্ছে।
তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পার্টির জায়গা থেকে তাকে সেভ করার জন্য কোনো বয়ান নেই। যদি এই ধরনের প্রমাণ থেকে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই তার মানে সঠিক গন্তব্য। আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ে ব্যবস্থা নিবে। এবং এটা তো আসলে সামাজিকভাবে, যেটা আপাও বললেন, কারণ মানে দেখেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে সরকারি দলের কাছ থেকে যে ধরনের মন্তব্য পাই ইউজুয়ালি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী কিন্তু সেটার ব্যাপারেও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে জোরদার হওয়ার জন্য ভূমিকা কথা বলছেন। আমিও সেই একই জায়গায় এমফাসিস করতে চাইবো, কিন্তু সমস্যাটা হয়ে যায় যেটা, যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর মতো মানুষরা কতটুকু আসলে এটাকে ডিফেন্ড করতে পারেন পার্টির ভিতরে। কিন্তু আমার পার্টির ক্ষেত্রে খুবই পরিষ্কার, এই ধরনের ঘটনা আগেও যখন ঘটেছে, এটা নাম ভাঙিয়েই হোক, আইন শৃঙ্খলা বাহিনী যখন ভূমিকা নিতে গেছে সেখানে আমাদের পার্টি থেকে পুরো স্বাধীন তদন্ত এবং সেই সাথে পার্টির জায়গা থেকে সহযোগিতা, সেই জায়গায় কিন্তু আমরা খুবই প্রম্পট ছিলাম। সামান্তা শারমিন, আরেকটু ছোট্ট করে জানতে চাই, যেহেতু এই গণমাধ্যম সূত্রে যেই মামলাগুলোর তথ্য আমরা পেয়েছি, সেই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আসলে এনসিপির জন্ম, যেটা আমরা জানি, সেক্ষেত্রে আপনাদের কাছে আসলে পুরো জনগণের সবার আশা ছিল আপনারা খুব বড় ধরনের একটি পরিবর্তন আনবেন দেশে, দেশ একটি নতুন রাজনীতি সংস্কৃতিতে চলবে। কিন্তু দেখা গেল আপনারা রাজনীতি সেই পুরনো সংস্কৃতিতেই হাঁটছেন, এমন বিভিন্ন অভিযোগ, বিভিন্ন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ আসছে। সেক্ষেত্রে আপনার দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে, যে আমি বললাম চাঁদাবাজি কিংবা হাটবাজার বাস টার্মিনাল বন্দরে চাঁদাবাজি যে অভিযোগ, অনেকে পুলিশের হাতে আটকও হচ্ছেন। আর সেই ক্ষেত্রে আপনারা কেন নতুন পথে আসলে এগোতে পারলেন না? কেন চাঁদাবাজিতে জড়িয়ে গেল আপনার কর্মীরা? কারণ আমি বলতে চাচ্ছি, কেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সেই সব প্রমাণ আছে দেখেই তারা গ্রেফতার করেছে, আটক করেছে, সেই মামলায় তাদেরকে অভিযুক্ত করেছে। আপনার উত্তর কি বলবে এই ক্ষেত্রে? এবং সেই সাথে এটা খুব নিশ্চিত করা জরুরি যাতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদেরকে মুক্ত করা না হয়। মানে তাদের যে শাস্তি এবং এই সব ঘটনায় সামাজিক যে বুনট, সামাজিক যে আস্থা ভরসা, এগুলো তো নষ্ট হয় এইসব পলিটিক্যাল কাউকে ব্যবহার করে বা পলিটিক্যাল পোস্ট ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড করা। আমার কাছে মনে হয় যে এটার অনেক বড় শাস্তি হওয়া উচিত। আমাদের যে রাষ্ট্রীয়ভাবে এটা নিশ্চিত করা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে যে আরেকটা বিষয় আমি বলি, যে এই যে নতুন যে বন্দোবস্তের যে জায়গাটা, এটার একটা বড় জায়গা জুড়ে ছিল রাজনৈতিক দলের সংস্কার। যখন আমরা ইন্টারিমের সময়ে এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলো এবং একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশন, কেউই এই আলাপে আগ্রহী ছিল না। ফলত এটার ইফেক্টগুলো এখনো আমরা দেখতে পাচ্ছি। এবং আমার ভয় যে এই পার্টি, আমরা তো চাই যে বড় পলিটিক্যাল পার্টি হোক, আমি একজন পলিটিক্যাল পার্টির মেম্বার হিসেবেও আমিও চাইবো যে আমার পার্টি বড় হোক। এই বড় হওয়ার সাথে সাথে, পার্টি বড় হওয়ার সাথে সাথে একই সাথে চলে যে এই ধরনের কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাওয়া। এবং আমি এই মানে আশঙ্কায় আছি যে আমার পার্টিতে এই পলিটিক্যাল খুন যেটা ঘটে, যেমন ধরেন বিএনপির অনেক এরকম পলিটিক্যাল খুনের ঘটনা আছে, আমার পার্টিতে কবে এই যে কালচার সেটা কবে প্রবেশ করে, এই আশঙ্কায় কিন্তু আমিও আছি। সো আমি এটা চাই না, কারণ একটি খুন অনেক খুনের বৈধতা তৈরি করে এবং অনেক খুনের রাস্তা উন্মুক্ত করে দেয়। সো এই যে বিষয়গুলো, এটাকে আমি আগেও বলেছি যে আমরা একটা জিনিস করতে পারি আপা, যে আমরা এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে আমি আপাকে কিছুটা দোষারোপ করলাম, আপা আমাকে দোষারোপ করলেন, এটার জায়গায় না রেখে আমরা যদি আসলে এটা পরিবর্তন করতে চাই, রাজনৈতিক বোঝাপড়া, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই বিষয়গুলো ঠিক করা সম্ভব না। এবং একই সাথে আমাদেরকে ডিসাইড করতে পারতে হবে কোন ধরনের রাজনৈতিক দল উইল প্রিভেইল, কারা আসলে পরবর্তীতে নির্বাচনী সংস্কৃতিতে কারা প্রিভেইল করবেন, কারা সামনে এগিয়ে আসবেন। রাজনৈতিক দলের সংস্কার যারা চান, নাকি রাজনৈতিক দলকে আগের পরিস্থিতিতেই রাখতে চান তারা। কিন্তু সেক্ষেত্রে আরেকটু ছোট্ট করে জানতে চাই, এরপর আমি ইশতিয়াক ইমনের কাছে যাব। একই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, যে জনগণের এত আশা প্রত্যাশা ছিল আপনাদের দলকে ঘিরে, নতুন পরিবর্তন আসবে, আমারও ছিল, গণমাধ্যম কর্মীদের ছিল, কিংবা জনগণ যারা সাধারণ জনগণ আছেন তাদের ছিল, সেই আশা কি আপনার পূরণ করতে পেরেছেন? না, আমি তো 20% হলেও একটা পার্সেন্টেজ হিসাব করলে আপনি 20% অনেক হাই বলেছেন, আমি তো সেটা বলবো না। এবং আমি আগেও বলেছি যে রাজনীতিবিদ হিসেবে সন্তুষ্টি আমার কাজের জায়গা না। আমি যদি সন্তুষ্ট হই আমি যেটা করেছি, তাহলে আমি আসলে আমার ক্যারিয়ারকে স্টপ করে দিচ্ছি। সো আমি মনে করি যে এই যেই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ ওয়ার্ক করছে, এই পলিটিক্যাল সিনারিও পরিবর্তন হওয়া প্রয়োজন, এনসিপির আসলে সেটা নিয়ে কাজ করা প্রয়োজন। আমি যদি কখনো আমার দলের কারো অন্যায়কে ডিফেন্ড করার জন্য রাজনীতি করি, তাহলে আমি আসলে আর রাজনীতি করছি না। আমি যেটা করছি যে যেটা স্ট্যাটাস কো আমাদের রাষ্ট্রের এবং রাজনীতির, সেটাকেই আমি বরঞ্চ মানে এক্সিট করছি, এটাকেই চলতে দিচ্ছি। জি, ইশতিয়াক ইমন, আপনার কাছে আসতে চাই।
যেমনটা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী বলছিলেন যে সামাজিক আন্দোলনের ভিত্তিতে সমাধান প্রয়োজন এই যে চাঁদাবাজিদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে সমাজকর্মীদের যেমন সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, সাংবাদিক কিংবা গণমাধ্যম কর্মীদেরও সেই সাহায্যটা রাখতে হবে। অর্থাৎ গণমাধ্যম কর্মী যেন নতুন কোনো ন্যারেটিভ সেট করে জিনিসটা আসলে অপরাধীদের বিরুদ্ধে আসলে ফরে যাতে না যায় সেই বিষয়টি উনি তুলেছেন। এই ক্ষেত্রে আপনার মন্তব্য কি, কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে চাঁদাবাজির বারবার অভিযোগ আসে সেই ক্ষেত্রে আপনার অনুসন্ধান কি বলে? ধন্যবাদ তানিয়া। নিপুণ আপা একটা কথা বললেন যেটি আমি দেখলাম যে গণমাধ্যম এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকারের তো এখানে ধরুন ঢাকার যদি আমি পরিস্থিতিটা বলি, যে ঢাকার তো সবাই থাকেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সবাই ঢাকায় থাকেন, বিরোধী দলীয় নেতা থাকেন, সংসদের হুইপ থাকেন, অর্থাৎ পুরো বাংলাদেশের আসলে মোটা দাগের যারা চালান পরিচালনা করেন তারাই ঢাকায় থাকেন। সরকার বা বিরোধী দল যে কোনো চাইলে 3 থেকে 4টি জায়গার চ্যালেঞ্জ নিতে পারে, একেবারেই ওপেন চ্যালেঞ্জ, যে এই 4টি জায়গাকে তারা চাঁদামুক্ত করবেন। সেটি ধরেন 4টি বাস স্ট্যান্ড হতে পারে, অথবা শহরের 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধরুন কারওয়ান বাজারকে তারা চাঁদামুক্ত করবে যে আগামী 1 মাসের মধ্যে। সেরকম চ্যালেঞ্জ যদি নিতে পারে যে গণমাধ্যম এখানে খুঁজে আর কোনো চাঁদাবাজির ঘটনা পাবে না, তাহলে হয়তো সেই চ্যালেঞ্জটা বাংলাদেশের যে কোনো গণমাধ্যম বা যে কোনো সাংবাদিকই নিবে, যে এটি 1 মাস বা 2 মাস সরকারকে সময় দেওয়ার পরে গণমাধ্যম সেখানে গিয়ে বাস্তব পরিস্থিতিটা হয়তো দেখাবে। এরকম চ্যালেঞ্জ চাইলে যারা এমপি আছেন তারা তাদের জেলা পর্যায়ে নিতে পারেন, যে তার এলাকার যে বাস টার্মিনাল আছে অথবা খেয়াঘাট আছে অথবা যে মার্কেট আছে সরকারি মার্কেটটা, বা যে জায়গাটা ফুটপাত দখল করে চাঁদাবাজির ঘটনাগুলো ঘটে, একেবারেই প্রান্তিক মানুষ যেখানে জড়িত, সেখানে তারা এই এমপিরা যে কোনো দলের, সরকারি দল, বিরোধী দল, যে কেউ চাইলে এই চ্যালেঞ্জটা নিতে পারেন। তাহলে হয়তো একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে আসলে চাঁদাবাজিটা ঘটে। গণমাধ্যমের প্রতি ধরেন এক ধরনের অনাস্থা আসতে পারে যে গণমাধ্যম ঠিকঠাক রিপোর্টটা দেয় না, নানানভাবে ভুল তথ্য দিচ্ছে, সরকারকে বেকায়দায় ফেলছে। কিন্তু গোয়েন্দা তথ্য কি বলছে? এখানকার এই যে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয় সেই রিপোর্টগুলো তো গোয়েন্দা সংস্থাগুলো জানে। এনএসআই রিপোর্ট দেখেন আপনি, অন্য আরও সংস্থাগুলো আছে তারা জানে, ফিল্ড পর্যায়ের যারা প্রশাসনে আছেন তারা পরিষ্কারভাবে জানেন যে কোন পরিবহন বা কোন মার্কেট থেকে কত টাকার চাঁদা ওঠে, সেই টাকা কোথায় ডিস্ট্রিবিউশন হয়, এটি তো পরিষ্কারভাবেই সবাই জানে। এবং আপনি যাদের বিরুদ্ধে নিউজ করতে বলবেন, আমি তো কালকে নিউজ করতে যাওয়ার পরে দেখবো সে ক্ষমতাসীন দলের অমুক পদের নেতা, তিনি বিরোধী দলের অমুক পদের নেতা। আমি যখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নিউজ করতে যাচ্ছি তখন বলা হচ্ছে যে এ সরকার বিরোধী লোক, অথবা উনি কোনো কারণে সরকারকে পছন্দ করেন না, বা এটি ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার। কারণ তাকে তো ক্ষমতার একটি জায়গাতে বসানো হয়েছে এবং সেই বসতে পারার কারণেই তিনি চাঁদাবাজি করতে পারছেন। একই অভিযোগ বিরোধী দলেও। বিরোধী দলের যখন আপনি যাবেন তখন তার বিরুদ্ধে যে নেতা এখন চাঁদাবাজি করছে তার বিরুদ্ধে রিপোর্ট করার সাথে সাথেই বলা হবে যে আপনি তো সরকারি দলের হয়ে আসছেন, কই সরকারি দলের বিরুদ্ধে তো আপনি রিপোর্ট করেন না। অর্থাৎ সাংবাদিকতার সংকট সব জায়গাতেই আছে, কিন্তু মানুষ যদি স্বস্তিতে থাকে, যদি ধরুন কোনো একটি এলাকা, কোনো একটি বাস স্ট্যান্ড, কোনো একটি খেয়াঘাটকে চাঁদামুক্ত কেউ করতে পারেন, কোনো জনপ্রতিনিধি যাদেরকে মানুষ এত আশা ভরসা নিয়ে ক্ষমতায় বসিয়েছে, তারা যদি ঘোষণা দেন যে অমুক এলাকাটিকে আমি চাঁদামুক্ত করে দিলাম, আমরা যদি সেখানে রিপোর্ট করতে না পারি তখন হয়তো যে কেউ বলতে পারবেন, সামান্তা শারমিনও বলতে পারবেন, অথবা নিপুণাপাও বলতে পারবেন যে আপনারা তো এইরকম একটা ভালো উদ্যোগকে সরকারের একটি ভালো কাজকে বা বিরোধী দলের একটা ভালো কাজকে আপনার প্রশংসা করলেন না। কারণ বিরোধী দলেও তো আমরা দেখেছি অনেক এমপি আছে, তাদের প্রতি অনেক ধরনের প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসলে অ্যাটলিস্ট তারা চাঁদাবাজি করবে না, কিন্তু তারা তো বুক ফুলিয়ে বলতে পারছেন না যে তারা আসলে চাঁদাবাজি তার এলাকায় হচ্ছে না, তিনি বন্ধ করতে পারছেন না, বা তাকে যারা ভোটে জিতিয়েছেন, ভোটের সময় তারা যারা মাঠে ছিলেন তারাই তো এখন চাঁদাবাজির সেই অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা দেখতে পাচ্ছি। কারওয়ান বাজারে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ আছে, প্রতিদিন হাত বদল হয়, কোটি টাকা, কোটি কোটি টাকা, সেখানে ঘন্টায় ঘন্টায় একটা দোকান বিক্রি হয় এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা ওঠে। কারওয়ান বাজারে সেই ঘটনায় তো সাংবাদিক রিপোর্ট করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন আমাদেরই সহকর্মীরা। তো সেই ব্যাপারে ক্ষমতাসীনদের অবস্থান কি, বিরোধী দল ক্ষমতাসীনদের অবস্থান কি, এই প্রসঙ্গে আমরা আবারও আসবো আলোচনায়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী যেমনটা ইশতিয়াক ইমন আপনার প্রশ্নের উত্তর দিয়েছে, ক্ষমতাসীনদের অবস্থান কি সেই বিষয় নিয়েও উনি প্রশ্ন রেখেছেন, সেটির উত্তর তো আপনার কাছে জানবো। তার সাথে একটু জানতে চাই, সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে, আমরা দেখেছি আগে কেউ টিউশনি করতো, কেউ সেলসের কাজ করতো, কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি অনেককে রাতারাতি বদলে যেতে। কেউ ধরুন দামি গাড়িতে চড়তে দেখেছি, কেউ আবার বাড়িতে বিল্ডিং তুলতে দেখেছি, তাদের বিলাসবহুল যে জীবনযাপন আমরা দেখেছি। সেক্ষেত্রে কোন আশ্চর্য প্রতিবের
ছোঁয়ায় রাতারাতি তাদের আর্থিক অবস্থা আসলে বদলে গেল, এটার পিছনেও কি চাঁদাবাজি কারণ? আচ্ছা দেখেন, আমি আপনাকে বলি 5 আগস্টের পর অনেক ঘটনা ঘটেছে যেখানে সত্যিকার অর্থে যে সরকার ছিল কিন্তু মানুষের কোনো লাইসেন্স ছিল না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, মানে আইন কোনটা আর কোনটা আমার কতটুকু সীমা আছে সেটা ছিল না। তো সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয় দিয়ে কেউ মব সৃষ্টি করেছে, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সেজে মব সৃষ্টি করেছে, যে যার মতো করেছে। হ্যাঁ, তো সেটা একটা প্রেক্ষাপট গিয়েছে, তার ফলশ্রুতিতে আপনার যে অনেকে রাতারাতি বনে গিয়েছে অনেক কিছু। হ্যাঁ, তো সেই জায়গা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তো যারা আসলে সত্যিকার অর্থে আন্দোলনের মাঠে এসেছিলেন এবং আন্দোলনটা করে আবার পড়ার টেবিলে ফিরে গিয়েছে তারা এক শ্রেণী। হ্যাঁ, আবার কেউ এই চেতনাকে বিক্রি করে তারা নিজেরাই কিন্তু অনেক জায়গায় প্রভাব বিস্তার করে অনেক কিছু করেছে বিভিন্ন পরিচয়ে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার যখন এনসিপি গঠন হয় তখনও কিন্তু তারাও করেছে, সেই প্রভাব বিস্তার করে সেই সব জায়গায় হয়েছে। তো এই ঘটনাগুলো যেমন বিএনপিতেও হয়েছে, জামাত ইসলামে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তো সেই জায়গায় আমরা আইডেন্টিফাই করছি, আমরা বারবার করে বলছি যে আমাদের দলের নাম ভাঙিয়ে কিংবা সংগঠনের দায়িত্বশীল জায়গায় থেকে কেউ যদি অপরাধের সাথে জড়িত হয় তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আপনি দেখেন আমাদের দলের এই 5 আগস্টের পর যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল 7,500-এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং এখনো আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি নিজেই আজকে অর্ডার দিয়ে এসেছি যে আপনারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এর আগে আমাদের এলাকায় আর একটা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, একদম সারা বাংলাদেশ ব্যাপী জানে, কদমতলীতে অগ্নিসংযোগের যে ঘটনা, সেখানেও যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো আমি ভাইয়ের যে প্রশ্নটা করেছে আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি উনি হয়তো ওইটা বুঝেন নাই, সেটা হচ্ছে যে অপরাধ করেছে, যে সত্যিকার অর্থে এই সব ঘটনার সাথে জড়িত, আপনারা তার মানে বিরুদ্ধে রিপোর্টটা করেন, কিন্তু যে চেষ্টা করছে এই অপরাধকে নির্মূল করার জন্য এবং জনগণের দুর্ভোগটাকে কমানোর জন্য তার বিরুদ্ধে আপনারা করেন না। কারণ অনেক সময় হয় কি, ধরেন সামান্তা ভালো একটা কাজ করতে চাচ্ছে, হ্যাঁ, কিন্তু নিপুণ অপরাধ করছে। এখন নিপুণ প্রভাব খাটিয়ে কিংবা নিপুণ অপরাধ যখন করে, সে তো আশেপাশের মানুষকে সন্তুষ্ট করেই তো অপরাধটা সংগঠিত করে, তাছাড়া তো সম্ভব হয় না। সে আশেপাশের মানুষগুলো কারা? প্রশাসনের মানুষ, গণমাধ্যম আছে, সামাজিক কর্মীরা আছে, বিভিন্ন মানুষ, যে মানুষগুলো তার অপরাধ যখন চলে আসবে প্রকাশ্যে তারা ব্যাকফুট থেকে একটু সাপোর্ট দেবে, হ্যাঁ, অন্যায়টাকে আড়াল করবে। তো সেই জায়গায় সামান্তা হয়ে যায় অসহায়, তখন তার বিরুদ্ধে দাঁড়ায় যায় নেগেটিভ ন্যারেটিভ। আমি ওই জায়গাটায় কথাটা বলছি। আবারও সেই প্রসঙ্গে তার কাছে যাব, সে নিশ্চয়ই সেটি নিয়ে আসলে পরিষ্কার বার্তা আপনার কাছে দিবে। সামান্তা শারমিন, আপনার কাছে আসতে চাই, রাজনৈতিক দল চালাতে আসলে টাকার প্রয়োজন হয়। আপনারা নতুন দল, আপনাদের সদস্য সংখ্যাও খুব একটা বেশি নয় যতদূর আমি জানি, আপনাদেরকে বড় সমাবেশ করতে দেখা যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়। এই যে টাকার খরচটা হচ্ছে, আপনাদের দলের আসলে আয়ের উৎসটা কি, যদি ছোট্ট করে জানতে চাই। মানে এত লোক এনসিপিতে জয়েন করছে, আপনি বলতেছেন যে খুব বেশি নয় সদস্য সংখ্যা, সেই তুলনায় যদি আপনি যে বড় সমাবেশ আমরা শুরু থেকেই দেখে আসছি, যুক্ত তো হচ্ছেন, হয়তো প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন, কিন্তু শুরু থেকে কিন্তু আমরা বড় সমাবেশ দেখেছি, সেই আয়ের উৎসটা জানতে চাই। আচ্ছা, প্রথমত আমাদের একটা ফিনান্স পলিসি আছে এবং সেগুলো একেবারেই সাংবাদিকদের সাথে মিলে একদম প্রেস ব্রিফিং করে উন্মুক্ত করা হয়েছে। সো আপনার ফিনান্স পলিসিটা একটু চেক করে দেখতে পারেন। এখানে একটা বিষয় আমি আপনাকে বলি যে ফিনান্স পলিসিতে যেমন আছে যে আমাদেরকে কেউ ডোনেট করতে পারেন চাইলে, কিন্তু বাংলাদেশের মানুষের এক ধরনের অনীহা আছে। প্রথম দিকে এনসিপির প্রতি আগ্রহ, এনসিপি মনে হয় বাংলাদেশের প্রথম পার্টি যারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অনুদানের এই পরিমাণ বিপুল আগ্রহ দেখেছে এই পার্টিটা। সো সেই জায়গা থেকে আমরা ক্রাউড ফান্ডিংয়ের ওই জায়গাটা রেখেছিলাম, কিন্তু এটা তো আসলে কনভিন্সিং হবে না যতই আমি ক্রাউড ফান্ডিংয়ের কথা বলি না কেন, এটা হচ্ছে বাস্তবতা। তার মানে হচ্ছে এখানে
আসলে একটা দল নিয়মিত চালাতে যেই পরিমাণ বিপুল অর্থ খরচ হয়, সেই খরচটা দোকানের তাহলে উপায় কি হবে? কোনো না কোনো ব্যবসায়ী, কোনো না কোনো এমন ব্যক্তি যার কাছে আসলে ওই বিপুল অর্থ একটা পলিটিক্যাল পার্টিকে দেওয়ার মতো সক্ষমতা আছে, আদারওয়াইজ তো এটা সম্ভব না। এবং যেটা আসলে অলসভাবে মানে যেটা টাকা পড়ে থাকে সেইটাই একমাত্র আসলে এইভাবে খরচ করার জন্য, না হলে মানুষ ইনভেস্ট করে বা অন্য কোথাও, অথবা এই পলিটিক্যাল পার্টি সেই ইনভেস্টের জায়গা সেটা মনে করতে পারতে হবে ওই ব্যবসায়ীকে। এখন দেখেন, আমি যদি সেই ব্যবসায়ীগুলোর তালিকাটা ওপেন করি তাহলে আসলে কি পরিস্থিতি দাঁড়াবে? এখন যে সরকারি দল আছে তাদের মানে আমার যে সহ-আলোচক তার মতন আসলে অনেকেই না, এটা আমাদের বাস্তবতা স্বীকার করে নিতে হবে। বিএনপির মধ্যে অনেকেই এরকম না। ফলত ওই যে ব্যবসায়ী, ওই যে লোকটা যিনি এই অর্থটা খরচ করছেন এই পার্টির পিছনে, তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? আমরা অনেক সময় দেখেছি না যে এখন যেমন ধরেন বিজেপি আসার পরে কিভাবে ভাঙচুর হচ্ছে সেটা তো আমরা দেখেছি। আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাবো না, এবং এটা তো হয়েছে হাতিয়ায়। কিন্তু ইলেকশনের পরে আমাদের যেহেতু নোয়াখালী 6 থেকে হান্নান মাসুদ আমাদের প্রার্থী জয়ী হয়ে এমপি হয়েছেন, তার এলাকায় কিন্তু হামলা হয়েছে, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা তার সাথে ইলেকশন করেছিলেন তাদের প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে, বাড়িঘরগুলো ভেঙে ফেলা হয়েছে। এই যে অভিযোগগুলো নির্মূল তো হয় নাই। এখন দেখেন, একটা দেশে যখন একটা দিনে 100টি ইস্যু ঘটবে, আমি পরের দিন ওই ইস্যুটা আর ফলো আপ করতে পারি কিনা। যেমন ধরেন, যেই ব্যক্তি মানে যেখানে ধর্ষণের শিকার হয়েছিল যে নারী, উনি বলার পরেও ওই ব্যাপারে মামলা নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। তারপরে সেখানে একটা সন্দেহ তৈরি করা হলো যে আসলে ধর্ষণ হয়েছে কিনা। ওই নারীর ওই মামলাটি না আমি ফলো আপ করতে পারছি, না গণমাধ্যম ফলো আপ করতে পারছে, না সরকারি দলকে আমি বলতে পারছি যে এটা ফলো আপ করেন, কারণ একই সাথে অনেকগুলো ইস্যু প্রত্যেক দিন ঘটছে। ফলত যখন বিচার বিষয়টা প্রম্পট হয় না, তখন এই জায়গাগুলো ঝুলে যায় এবং আমরা জাস্টিস এনশিওর করতে পারি না, পরবর্তী প্রক্রিয়া আসলে স্বচ্ছ হয় না। জি, সামান্তা শারমিন, ধন্যবাদ আপনাকে। ইশতিয়াক ইমন, আপনার কাছে আসতে চাই। মিরপুরের রাস্তা, ফুটপাত কিংবা স্কুলের আশপাশ দখল করে আমরা দেখেছি দোকান বসানো হচ্ছে, এখনো হয়ে আসছে। এটা কি আসলে প্রশাসনিক ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক সদিচ্ছার কোনো অভাব রয়েছে? কারণ রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রশাসন তো কথা শুনতে বাধ্য। কোনটা বলবো আসলে, আপনার কি মনে হয়? দুটোই, আমি মোটা দাগে দুটোই বলি। প্রথম হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। কারণ আপনি চাইলেই কি কাজকে গিয়ে মিরপুরের ফুটপাত থেকে টাকা তুলতে পারবেন, বা আমি চাইলেই গিয়ে তুলতে পারবো? আমাকে কি সেই টাকা দেয়া হবে? অর্থাৎ এক ধরনের পরিচিতি লাগবে, সে এক ধরনের রাজনৈতিক বলয়ের মধ্যে আছে এবং সে এই টাকাটার ভাগ পাবে কোনো না কোনোভাবে। সে আশ্রয় প্রশ্রয় একটি টিম গঠন করে, অথবা তার যারা সাঙ্গপাঙ্গ থাকে তারা আসলে এই টাকাটি তুলেন। এবং এটি আসলে আমরা দেখেছি থানা ওয়াইজ রাস্তা ধরে অমুক রাস্তা থেকে অমুক রাস্তা পর্যন্ত এরকম ভাগ করা হয়, এবং সেখান থেকে কত টাকা উঠবে, সেই টাকার পার্সেন্টেজ কোথায় কোথায় যাবে, এরকম ঘটনাগুলো অসংখ্য আছে। এটি নতুন কোনো ঘটনা না বাংলাদেশে, শুধুমাত্র মিরপুরে না, মিরপুর সহ সারা বাংলাদেশের বাস্তবতাই আসলে এরকম। এখন এই টাকাটি আপনি কিভাবে তুলবেন? এখন এই টাকার ধরুন, আমরা এখন গুলশানে আছি, গুলশানে কি চাঁদাবাজি হয় না? হয়। ফুটপাতে যে দোকানদার আছে তার কাছে গিয়ে ক্যামেরা জিজ্ঞেস করবেন, গোপন ক্যামেরায় জিজ্ঞেস করবেন, সে আপনার কাছে সামনাসামনি পরিষ্কার অস্বীকার করবে যে কোনো ধরনের তাকে টাকা দিতে হয় না, সে একেবারেই খুব ভালোভাবে ফুটপাতে বসে টাকা দিচ্ছেন। কিন্তু আপনি কোনো ধরনের ক্যামেরা ছাড়া ওই লোকটার সাথে বসে 10 মিনিট বা 20 মিনিট গল্প করেন, সে কিছুক্ষণ পর যখন আপনাকে বিশ্বাস করা শুরু করবে তখন সে বলে দিবে যে প্রতিদিন তাকে 400, 500, 600, কোনো এলাকা ভেবে 2000, 5000 টাকা পর্যন্ত প্রতিদিনকার চাঁদা দিতে হয়। এবং আমরা শুনেছি মাসে আসলে সেই আয়টা 90 লাখ পর্যন্ত চলে যায়, এটাও আমরা শুনতে পেরেছি। আরেকটা প্রশ্ন যদি ইশতিয়াক ইমন আপনার কাছে রাখতে চাই, গণমাধ্যম সংবাদে এসেছে যে শীর্ষ সন্ত্রাসীরা দেশের বাইরে বসেও চাঁদাবাজি করছে দেশে। সেই ক্ষেত্রে ঢাকার চাঁদাবাজিদের নিয়ে সম্প্রতি পুলিশ যেই তালিকা দিয়েছে সেখানে আমরা দেখেছি চাঁদাবাজির সুযোগ নিয়ে পুলিশের কিছু কর্মকর্তা সেই টাকার ভাগ পান। তাহলে কি আমরা বলতে পারি রাজনৈতিক নেতাকর্মী, শীর্ষ সন্ত্রাসী, পুলিশ প্রশাসন সবাই আসলে মিলেমিশে চাঁদাবাজি করছে? দেখুন, শীর্ষ সন্ত্রাসীদের যে বিষয়টা বারবার নিয়ে আসা হয়, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করা হয়েছে 2001 সালে, তখন বিএনপি ক্ষমতায়। এরপরে আর কোনো ধরনের শীর্ষ সন্ত্রাসীর তালিকা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ করেনি। সুতরাং সেই যে শীর্ষ সন্ত্রাসীরা ছিল তাদের অনেকেই মারা গেছেন, অনেকের নানা অসুস্থতায় মারা গেছেন, কেউ হত্যার শিকার হয়েছেন। হাতে গোনা যে কয়েকজন বেঁচে আছেন তারা বিদেশে বসে আছেন। এর মধ্যে আমরা
3-4 জনের প্রোফাইল বা তাদের সাথে যে কর্মকাণ্ড, তাদের যে যোগাযোগ, তাতে আমরা দেখতে পাচ্ছি 3-4 জন এখনো সক্রিয় আছেন। কেউ কেউ ভালো হতে চান বা কেউ কেউ অন্য জীবনে ফিরে যাচ্ছেন, কিন্তু 3-4 জন আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তার বড় উদাহরণ মোহাম্মদপুরের যতগুলো ঘটনা 5 তারিখের পরে ঘটেছে, তার পেছনে এক ধরনের শিশু সন্ত্রাসীদের হাত রয়েছে। শিশু সন্ত্রাসীরা এগুলো এই যে ফুটপাতের চাঁদাবাজি, এগুলোকে শুধুমাত্র এক ধরনের ক্ষমতা হিসেবে ধরে রাখতে চায়, অথবা তাদের যে একটা পাওয়ার আছে এটিকে তারা বোঝাতে চান। কিন্তু শিশু সন্ত্রাসীরা আসলে এই ফুটপাতের চাঁদাবাজি বা এই যে লোকাল চাঁদাবাজি, এই টাকার জন্য তারা অপেক্ষা করেন না। তাদের এক্সটর্শন বা তাদের যে চাঁদাবাজি সেটি আরও বড় লেভেলে, অর্থাৎ আপনি কোম্পানি খুলবেন, বড় কোনো জমির ডিল হবে, বড় কোনো ভবন করতে যাবেন, তারা আসলে সেই জায়গাগুলোতে কাজ করে এবং তারা কিশোরগঞ্জকে ব্যবহার করে। সেই প্রমাণও পেয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য তুলে ধরেছে। এবং শিশু সন্ত্রাসীরা কিন্তু অনেকেই দেশের বাইরে আছেন, কেউ কেউ দেশের ভেতরে আছেন, কিন্তু সেই তালিকা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত 3 মাসে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হত্যাকাণ্ডে বারবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে এর পেছনে আসলে শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমতা ধরে রাখার এক ধরনের প্রবণতা, কিন্তু সাধারণ মানুষ এই ক্ষেত্রে কোনো ধরনের এফেক্টেড হচ্ছে না। কিন্তু আপনি এখন এই ভবনে বসে আছেন, এই ভবনের কোনো একটি জায়গাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনি কি স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হবেন কি হবেন না? এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন যে এই হত্যাকাণ্ড আসলে সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়ছে না, বা চাঁদাবাজির উপরে প্রভাব পড়ছে না, বা সামগ্রিক আইনশৃঙ্খলায় প্রভাব পড়ছে না। কিন্তু একটি হত্যাকাণ্ডের মতো যখন ঘটনা ঘটে, তখন স্বাভাবিক মানুষ হিসেবেই আপনি একজন নিরাপদ নাগরিক হিসেবে নিজেকে নিরাপদ বোধ করতে পারবেন কিনা, এটি তো প্রত্যেকটা মানুষের প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে। সেই প্রশ্ন নিশ্চয়ই সবার আসে। এই প্রশ্ন তুলে যদি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আপনার কাছে আসি, যেমনটা বলছিলাম ইশতিয়াক ইমনকে, যে সম্প্রতি পুলিশ যে তালিকা করেছে সেখানে আমরা দেখেছি পুলিশের কিছু কর্মকর্তা আসলে সেই টাকার ভাগ পান, চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এমনটা বলা হচ্ছে। আরেকটু আপনার কাছে জানতে চাই, আমরা 2 দিন পর দেখি যে বিভিন্ন জায়গায় দোকান উচ্ছেদ অভিযান চলে, সেক্ষেত্রে চাঁদাবাজি একটি বড় জায়গা কিন্তু ফুটপাত, এমনও দেখা গেছে মেট্রো স্টেশনে উঠতেও যাত্রীদের কষ্ট হচ্ছে। আসলে পুলিশ দোকান তুলে দেবার পরও আবার কেন দোকান বসে, কারা আসলে বসায়? দেখেন, আমি এই সমস্যা তো আমরা চিরাচরিতভাবে দেখছি, হ্যাঁ, কিন্তু এই সমস্যার একটা সুনির্দিষ্ট সমাধানও তো প্রয়োজন আছে। আপনার যারা এটা কি বলে, আপনার হতদরিদ্র ব্যবসায়ী, সেটাই তো বলবো, তাই না? মানে দিন আনে দিন খায় যে মানুষটা, সেই মানুষটার কর্মসংস্থানের একটা সুযোগ পন্থা যদি আপনি সৃষ্টি করতে না পারেন, তখন আপনি যতই তাকে তুলে দেন না কেন, সে কোনো না কোনোভাবে তার সংসারটাকে চালানোর জন্য যদি কাউকে দরকার হয়, খুশি করে সে সেখানেই বসবে। হ্যাঁ, তো সেই জায়গায় অবশ্যই দেখা যায় না কারো না কারোর কোনো প্রভাব আছে, কোনো হাতের প্রভাব আছে। তো সেই জায়গায় আমার একটা মানে অ্যাপ্লিকেশন ছিল আমার সরকারের প্রতি এবং আমার দলের প্রতি, এবং আমি নিজেও সেটা অ্যাপ্লাই করছি আমাদের নির্বাচনী এলাকায়। সেটা হচ্ছে, আমরা বিভিন্ন দেশে দেখেছি কমিউনিটি বেস আপনার মার্কেট হয়, হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন। এই মার্কেটগুলো এই যে ছিন্নমূল যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা সুযোগ করে দেব। এই প্রসঙ্গ তুলে সামান্তা শারমিন আপনার কাছে একটু আসতে চাই, যে এটা শেষ করে নে। তাদেরকে যখন আমরা সুযোগ করে দেব এবং তাদেরকে সেই সুযোগটা যেটা আমাদের অলরেডি সিটি কর্পোরেশনে নেওয়া হচ্ছে, হ্যাঁ, তো যখন আপনি সুযোগ করে দেবেন তখন দেখবেন এই মাঠের এই মানে রাস্তার এই মানে ফুটপাতের এই দোকানগুলো নিশ্চয়ই উচ্ছেদ সম্ভব হবে। জি, সামান্তা শারমিন আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই, রাজনৈতিক কোনো সংশ্লিষ্টদের দেখতে পাচ্ছেন কিনা এই যে পুলিশ উঠে দেওয়ার পরেও এই ধরনের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে যত্র দোকান বসানো সম্ভব কিনা? 30 সেকেন্ডে একটু শেষ করবেন, আমাদের সময় স্বল্পতা। এটা হচ্ছে মানে অমানবিকও হয়ে যায়। আপনি যদি যাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে তাদের পরিবারের গল্প শুনেন, এই পরিবারের গল্পগুলো শুনলে আবার মনে হবে যেন খুবই অমানবিক হচ্ছে তাদেরকে উঠিয়ে দেওয়া। তারা যেটা করেন যে এটা এক ধরনের ব্যবসাও, যে একবার উঠায় দিলে আবার বসতে পারা, এটার মধ্য দিয়ে আবার একটা এক্সট্রা বুস্ট অফ ইনকামও আসে। এবং একই সাথে মানে এই বিষয়টা মানে তাদের যে অসহায়ত্ব, এবং তারাও কিন্তু মনে করেন যে আমি যদি 500 টাকা 100 টাকা দিনে খরচ করে আমি ওখানে বসতে পারি, সেটা তার সৌভাগ্যের বিষয় মনে করেন। আপনাদের 3 জনকেই আজকে ধন্যবাদ, নিপুণ রায়চৌধুরী, সামান্তা শারমিন এবং ইশতিয়াক ইমন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।